সময় প্রায় শেষ। এখন সবার মনে হচ্ছে কোনো কিছুই মনে থাকছে না। যত দিন গড়িয়ে আসছে সময় শেষ হয়ে আসছে আর মনে থাকছে না বলে এটা বারবার ধরে মনে হচ্ছে। এটা পড়লে মনে হয় ওটা তো ভুলে গেছি, ওই ভিস্কোসিটি সূত্রটা কি ছিল যেন, ওই তাপগতিবিদ্যার সূত্রটা তো মনে আসছে না। আবার মনে হচ্ছে যে প্রবাহিত তড়িতের এই যে সূত্রটা ছিল রোধ সংক্রান্ত, এটা কি যেন ছিল ভুলে গেছি। মানে সব ভুলে যাচ্ছি এরকম সবারই মনে হচ্ছে। যে বেশি পড়াশোনা করছে তার ক্ষেত্রে বিষয়টা একটু বেশি হচ্ছে, আর যে একটু কম প্রস্তুতি নিয়েছে তার ক্ষেত্রে হয়তো কম হচ্ছে, কিন্তু সকলের ক্ষেত্রে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তা এই রকম পরিস্থিতিতে কি করা উচিত বা শেষ বেলায় আর কি দেখা উচিত সে নিয়ে আজকে কথাবার্তা বলবো। প্রিয় এসএলএসটি পরীক্ষার্থী, গোল ফিজিক্স ক্লাসরুমে আমি এজি স্যার আলোচনা করেছি এর আগে পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্র এমসিকিউ নিয়ে। আজ আলোচনাটা একটু ভিন্ন ধরনের। এখানে আলোচনা করব বেশ কিছু সূত্র বা ওখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে। তবে অন্য দিনের আলোচনা থেকে এই আলোচনাটা একটু ভিন্ন ধরনের। তো এখানে আলোচনা করব বা সেগুলোকে হাইলাইট করব যেগুলো পরীক্ষার পারপাসে বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু ওগুলো প্রিভিয়াস ক্লাসে অবশ্যই আলোচনা করেছি, সেগুলো আরেকবার জাস্ট স্মরণ করে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখলে তাহলে কিন্তু বেশ কিছু জিনিস যেগুলো হয়তো আবার নতুন করে মনে আসবে, যেগুলো আগে দেখেছি হয়তো ভুলে গেছি সেগুলো আবার মনে আসবে এবং পরীক্ষার কাজে অনেকটাই লাগবে বা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতেও পারে। সেরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা তাহলে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি এখানে হয়তো সব চ্যাপ্টারের সব প্রশ্নের ব্যাপারে বলবো না, তবে কিছু কিছু প্রশ্নের ব্যাপারে বলবো কিছু কিছু চ্যাপ্টারের। যেমন ধরো প্রথমে ভেক্টরের কথাই বলি। তো ভেক্টরের এখানে ভেক্টর যে অধ্যায়টা আছে ভেক্টর, এই ভেক্টরের চ্যাপ্টারের মধ্যে আমি অনেক কথা বলেছি, অনেক সূত্রপুত্রের কথাও বলেছি। ভেক্টরের যে আমার ক্লাসটা আমি করেছি তাতে সব ধরনের তথ্যই আছে, তবে মূলত প্রোডাক্টটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভেক্টরের গুণ, যেটা ভেক্টরের গুণ, গুণের মধ্যে কি কি আছে? স্কেলার আছে, স্কেলার গুণ আছে, স্কেলার গুণন, আর একটা আছে ভেক্টর গুণন, বা যেটাকে আমরা ক্রস প্রোডাক্ট বলে থাকি। ভেক্টর গুণন ইংরেজিতে আমরা ক্রস প্রোডাক্ট বলি, আর হচ্ছে স্কেলার গুণন, স্কেলার গুণন। তা এই দুটো আছে। তো এখানে সূত্র ছিল কি এ ডট বি সমান এ বি কস থিটা। এর উপরে কি প্রবলেম আসতে পারে? এর উপরে আসতে পারে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা। এখান থেকে আছে মধ্যবর্তী কোণ নির্ণয়, আমি করিয়েছি। আমার ওখানে ক্লাসে দেখলে সব পেয়ে যাবে। মধ্যবর্তী কোণ নির্ণয়, কোণ নির্ণয়, তারপরে কি আছে? ওই প্রজেকশন আছে, একটা ভেক্টরের উপর অন্য ভেক্টরের প্রজেকশন বা অভিক্ষেপ, যেটা অভিক্ষেপ, এগুলো আছে। তাছাড়া আছে এটা প্রয়োগ করে যে কার্যের মান নির্ণয়, কার্যের মান নির্ণয়। তাহলে এই ধরনের প্রবলেমগুলো অবশ্যই করবে। মধ্যবর্তী কোণ নির্ণয় খুব ইম্পর্টেন্ট আছে এগুলো। অভিক্ষেপটা খুব কম দেয়, তবে এই কার্যের মান নির্ণয় থেকেও প্রবলেম দিতে পারে। এগুলো সবই ডট প্রোডাক্টের ভিত্তিতে হয়, ডট প্রোডাক্ট বা স্কেলার গুণন যেটাকে বলছি আমরা। এবারে আছে ভেক্টর গুণন। ভেক্টর গুণন মানে এ ক্রস বি, এটা এ ক্রস বি মানে এ বি সাইন থিটা ইন্টু এন ইউনিট ছিল, যেখানে এন ইউনিটটা হচ্ছে এ এবং বি উভয়ের উপর লম্ব, লম্ব দিকে, ওটা হচ্ছে একক ভেক্টর একটা। এখান থেকে তোমার প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে কি, ওই লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, দুটো ভেক্টর দিয়ে দেবে, তার লম্ব দিকে একক ভেক্টর নির্ণয়, একক ভেক্টর নির্ণয়, এটা থেকে প্রশ্ন থাকতে পারে। 2 নম্বর
এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল এটা আছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। এই ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট থেকে আমি বললাম এগুলো এগুলো সবগুলোর এক্সাম্পলই ভেক্টরের ক্লাসে করানো আছে। তোমরা চাইলে ওই ভেক্টরের ক্লাসটা আরেকবার দেখে নেবে। এখানে আমি নতুন করে আর কিছু অঙ্ক করাচ্ছি না, তবে জায়গাগুলো উল্লেখ করছি, স্মরণ করিয়ে দিচ্ছি যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবারে বেশি। এই গুণ থেকে, ভেক্টরের যে গুণ আছে এই গুণ থেকে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। লাস্ট 16 এসএসসিতে এখানে ছিল ওই বক্স প্রোডাক্ট থেকে এ ডট বি ক্রস সি মোস্ট প্রবাবলি ওই রকম একটা কোশ্চেন ছিল। তো এবারে নর্মাল প্রোডাক্ট থেকেই হয়তো কোশ্চেন আসার সম্ভাবনা আছে। যেহেতু এখানে নর্মাল প্রোডাক্ট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো অবশ্যই আসবে বা আসতে পারে। তো এইগুলো একবার ভালো করে পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে নেবে। এই সূত্রগুলো বা এই যে প্রবলেমগুলো সলিউশন করানো আছে জাস্ট একবার করে চোখ চালিয়ে নেবে, তাহলে লজিকটা মনে থাকবে। আর ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে সেই যে নিয়ম আই ক্রস আই বা আই ক্রস জে, আই ক্রস কে, এগুলোর ভ্যালু কি হয় সেগুলোও করে রেখেছি। প্লাস ওই যে ডিটারমিনেন্ট পদ্ধতিতে যে ক্রস প্রোডাক্টের মান নির্ণয় আই জে কে এরকম ধরে যেটা করিয়েছি, এর কোএফিসিয়েন্ট এর পরপর করে লেখা, বির কোএফিসিয়েন্ট লেখা এবং তার ভ্যালু নির্ণয় করা, এগুলো কিভাবে হয়েছে সেগুলো ওইখান থেকে পেয়ে যাবে। তাহলে ভেক্টর থেকে মূলত প্রোডাক্টটাকে ভালো করে গুরুত্ব দিতে হবে। আর এই ক্ষেত্রে কম্পোনেন্ট ফর্মে যখন লব্ধি বের করতে বলবে তখন আর সমান এ প্লাস বি কম্পোনেন্ট ধরে ধরে যোগ করা, ওগুলো তো একদম সিম্পল ব্যাপার, ওটার এমন কিছু ঝামেলার নয়। তবে প্রোডাক্টগুলোর নিয়মটা মনে রাখলেই হবে, কারণ এগুলো চর্চার বিষয়। এই বিশেষ করে ডিটারমিনেন্ট ভ্যালু ট্যালু বের করা এগুলো চর্চার বিষয়, চর্চা করলে একটু হয়ে যাবে। আরেকবার এই যে 2-5 দিন আছে আরেকবার এগুলো দেখে নিতে হবে। নেক্সট কি দেখতে হবে, যদি আমি মহাকর্ষ থেকে বলি, মহাকর্ষ থেকে কোশ্চেন একটা তো অবশ্যই থাকবে এবারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো মহাকর্ষের এখানে সিলেবাসে তো একটাই সূত্র আছে, জি সমান, মেন সূত্রটা এফ সমান জি ইন্টু এম এম বাই আর স্কোয়ার, আর স্কোয়ার। তো এখানে যেটা লাগবে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ, এইটা জি সমান জি এম বাই আর স্কোয়ার। এবং যদি এটা থেকে আমরা ঘনত্বে, পৃথিবীর গড় ঘনত্বের সঙ্গে অভিকর্ষ ত্বরণের সম্পর্ক তৈরি করি, তাহলে এটা হবে এম সমান ছিল 4/3 পাই আর কিউব ইন্টু রো ডিভাইডেড বাই এটা ছিল আর স্কোয়ার, সমান এটা দাঁড়াচ্ছে 4/3 পাই জি ইন্টু আর রো, এরকম একটা সম্পর্ক দাঁড়াচ্ছে। এখানে এই দুটো সম্পর্ক থেকেই প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি। তো এইটা থেকে মূলত ওইটাতে কনভার্ট করা হয়েছে। তবে যাই হোক, আমি যদি দুটো সম্পর্কও ধরে নিই, তো এই দুটো সম্পর্ক থেকে প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি। এখান থেকে যেটা আমার করানো আছে বিভিন্ন ক্লাসগুলোতে, যে পৃথিবীর ভর স্থির আছে এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, রেডিয়াসটা পূর্বের মানের অর্ধেক হয়ে গেল, তাহলে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ কত হবে? রেডিয়াসটা 10% ডিক্রিজ করলো কি 2% ডিক্রিজ করলো, তাহলে অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে? এই ধরনের প্রবলেমগুলো এখান থেকে থাকতে পারে। এই জি সমান জি এম বাই আর স্কয়ার এই সূত্র থেকে এই ধরনের প্রবলেম প্রিভিয়াস ক্লাসে আমি করিয়ে রেখেছি, সেগুলো একবার দেখে নেওয়া দরকার। আর না হলে যদি কারোর খাতায় থাকে, বইতে থাকে, মার্ক করা আছে নিশ্চয়ই, ওগুলো একবার দেখে নেবে। আমি পার্টিকুলার প্রবলেম বলে দিচ্ছি যে এই ধরনের প্রবলেম, ভর স্থির রেখে ব্যাসার্ধ অর্ধেক হলো, ব্যাসার্ধ 4/1 হয়ে গেল, বা এই ধরনের কিছু যদি থাকে, অথবা পার্সেন্টেজ ফর্মে থাকতে পারে, ব্যাসার্ধ 2% 3% ডিক্রিজ করলো, সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মান কি হবে বা শতকরা কত পরিবর্তন হবে, এই ধরনের প্রবলেম হতে পারে এখানে। আর এখানে এই যে গড় ঘনত্ব ব্যাসার্ধ,
যে ব্যাসার্ধ অর্ধেক হলো, আর প্রাইম এটা কি হচ্ছে পূর্বের মানের হাফ হলো, ঘনত্বটা পূর্বের মানের দ্বিগুণ হয়ে গেল 2 সেক্ষেত্রে জি এর মানের কি পরিবর্তন হবে? কি দুটোই অর্ধেক হয়ে গেল, ব্যাসার্ধ অর্ধেক ঘনত্ব অর্ধেক, তাহলে জি এর মানের কি পরিবর্তন হবে? এই ধরনের প্রশ্ন হতে পারে। তাহলে 2 নম্বর বিষয়ে এটা হলো, 2 নম্বর বিষয় হলো জি এর মানের এই যে পরিবর্তন কি হতে পারে এই সূত্রটার উপরে 2 নম্বর বিষয় এটা। তাহলে প্রিভিয়াস 1 নম্বর এটা কি বলেছি, 1 নম্বর ভেক্টরের প্রোডাক্ট, ভেক্টরের প্রোডাক্টের উপরে। 2 নম্বর এটা জি এর মানের পরিবর্তন, এই পরিবর্তনের এই দুটো সূত্র বেশি গুরুত্বপূর্ণ, অন্যান্য সূত্রও আছে, তবে মেন সূত্র হচ্ছে এইটা, এটা মেন সূত্র থেকেই বেশি আসার সম্ভাবনা আছে। নেক্সট তৃতীয়ত যদি আমরা ওই জিপিএম এর দিকে তাকাই, 3 নম্বর একটা বলি, সেটা হচ্ছে জুরিনের সূত্র সারফেস টেনশন থেকে। কোনো কৈশিক নলে এটা কৈশিক নলকে যখন লিকুইডে ডোবানো হয়, তাহলে লিকুইডে এরকম ডোবানো আছে, তো লিকুইডটা এর মধ্যে বেশ কিছুটা উঠে থাকে, যদি জলের মতো কোনো লিকুইড হয় তাহলে এরকম উঠে আছে এটা। তাহলে এখান থেকে এটা যে এই উচ্চতায় উঠে আছে এবং এই টিউবের রেডিয়াস আর, তাহলে এইচের সঙ্গে আর এর যে সম্পর্ক ছিল, যদি অন্যান্য প্যারামিটারগুলো ঠিক থাকে, এইচ সমানুপাতিক 1/r, এটা জুরিনের সূত্র ছিল। তো এইখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকতে পারে, রেডিয়াস এত আছে তার জন্য হাইট এত, রেডিয়াস চেঞ্জ করে এত করলে হাইট কত হবে, এই ধরনের প্রবলেম। এটাও প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি করে রেখেছি, তবে এই সূত্রটা ইম্পর্ট্যান্ট আছে, ভালো করে দেখতে হবে। এখন এখান থেকে আরও এমসিকিউ আসতে পারে, যদি আমি এই টিউবটাকে এরকম একটা জায়গায় ভেঙে দিই, এইখানে ভেঙে দিয়েছি, তাহলে কি জল, তাহলে এটা যদি জলই হয় তাহলে জল কি এইভাবে বারবার এইভাবে উঠে এখান থেকে পড়তে থাকবে, অর্থাৎ এটা কি ফোয়ারার মতো কাজ করবে? এটাও কোশ্চেন হতে পারে। না, এটা ফোয়ারার মতো কাজ করবে না, যখনই এখানে ভেঙে দেবে এর উপরে যে জলটা আছে জলটা পড়ে যাবে ঠিকই, কিন্তু তারপরে জলটা নিচে নেমে এর লেভেল হয়ে থেকে যাবে, এই এই ভাঙা মুখের কাছে লেভেল হয়ে থেকে যাবে, উপরের দিকে আর উঠে পড়বে না, ওটা ফোয়ারার মতো ওইরকম কাজ করবে না। এই ধরনের এমসিকিউ হতে পারে এখান থেকে, তবে মেন সূত্র থেকে এমসিকিউ আসার সম্ভাবনাটা প্রবল। নেক্সট 4 নম্বর যদি বলি, 4 নম্বর হচ্ছে টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ। এটা হচ্ছে ভিসকোসিটি থেকে দেওয়া আছে বা সান্দ্রতা থেকে দেওয়া আছে, ভি সমান এরকম একটা সূত্র আছে। প্রান্তীয় বেগ কোনো ওই সান্দ্র মাধ্যমে, এটা সান্দ্র মাধ্যমে যখন কোনো বস্তু এরকম স্ফেরিক্যাল শেপের কোনো বডি যখন নিচের দিকে পড়ে, এক সময় বস্তুর বেগ স্থির হয়ে যায়, কারণ এই সময় ঊর্ধ্বমুখী প্লবতা বা যেটাকে আমরা বায়োয়েন্ট ফোর্স বলে থাকি, অনেক সময় অনেক বইতে প্লবক বল বলেছে, এফ বি বায়োয়েন্ট ফোর্স, আর ভিসকাস ফোর্স যখন ওয়েটের সঙ্গে ডাউনওয়ার্ড ওয়েটের সঙ্গে সমান হয়, বস্তুটির উপর লব্ধি বল শূন্য হয়, বস্তুটি তখন স্থির বেগ অর্জন করে নিচের দিকে নামে, সেটাকে আমরা বস্তুটির টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগ বলে থাকি। এবং তার যে রাশিমালা ছিল আমরা জানি, সেটা ছিল 2r² রো মাইনাস সিগমা ইন্টু g/η। এখানে আরটা কি ছিল, এর যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা ছিল, রেডিয়াস অফ দ্য বল ওর ওই যে স্ফেরিক্যাল বল, এটা রেডিয়াস আর ছিল, আর এর ঘনত্ব রো ছিল, লিকুইডের যে ঘনত্ব সেটা সিগমা ছিল, জি অভিকর্ষজ ত্বরণ, আর এই লিকুইডের সান্দ্রতাঙ্ক সেটা ছিল ইটা, এই বিষয়গুলো ছিল। আর ভিটা হচ্ছে প্রান্তীয় বেগ, টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তীয় বেগের এই রাশিমালা ছিল। তো এখানে এই বডি, অর্থাৎ এটা যদি লোহার বল হয়, ওটা যদি ঠিক থাকে, যদি ওর রেডিয়াসটা বাড়িয়ে দিই, তাহলে দেখো এখানে প্রান্তীয় বেগের
মানের পরিবর্তন আসবে। অর্থাৎ অন্যান্য প্যারামিটার এখানে রো আর সিগমা, অর্থাৎ বলের বা এই বডির যে ঘনত্ব, লিকুইডের যে ঘনত্ব, এগুলো যদি ঠিক থাকে তাহলে ভি সমানুপাতিক আর স্কোয়ার হচ্ছে। অর্থাৎ রেডিয়াস বাড়লে এখানে প্রান্তীয় বেগের মান কিন্তু বাড়ে এবং স্কোয়ারের বর্গের সহিত সমানুপাতিক হারে বেড়ে যাচ্ছে। যদি কিনা রো সিগমা এবং এটা এগুলো সব একই থাকে, তাহলে এখান থেকে কোনো প্রবলেম থাকতে পারে। তাহলে ধরো একটা গোলক যার ব্যাসার্ধ হয়তো বলে দিয়েছে 5 মিলিমিটার, তো সেরকম গোলকটা পড়ছে, তার প্রান্তীয় বেগের একটা মান দেওয়া আছে। এবারে অ্যানাদার গোলক যার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বা 10 মিলিমিটার, সেখানে তার প্রান্তীয় বেগ কত হবে? তাহলে রেশিও করবে ওই V2/V1 সমান ওই যে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, এই ফর্মুলা লাগিয়ে দেবে, সেটা হয়ে যাবে। এরকম প্রবলেমও প্রিভিয়াস ক্লাসে পড়ানো আছে, চাইলে দেখে নিতে পারো। তো মেন সূত্র হচ্ছে এটা, তাহলে ওটাকে শর্টে এইভাবে আমরা লিখে ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে প্রবলেম আসার সম্ভাবনা আছে। তাহলে এখনো পর্যন্ত যে চারটা বললাম, তাহলে চারটার এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এই যে এটা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট 3 নম্বর হলো এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটাও তাই আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আরো আমরা নতুন কিছু নিচ্ছি। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে পয়সলির সমীকরণ। পয়সলির সমীকরণ, তাহলে এটা কত নম্বর বলেছি? 4 নম্বর। নেক্সট 5 নম্বর পয়সলির সমীকরণ। এ থেকে গতবারের এসএসসিতে কোশ্চেন ছিল, তবুও সূত্রটা জাস্ট দেখে রাখবে। পয়সলির সমীকরণ কি ছিল? ভি। তাহলে এরকম একটা ন্যারো টিউব, টিউবের দুই প্রান্তের মধ্যে প্রেসারের ডিফারেন্স আছে। প্রেসারের ডিফারেন্স যদি পি হয়, তাহলে টিউবের মধ্যে লিকুইড হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে যাচ্ছে এদিকে, এই টিউবটার লেংথ এল, তাহলে এখানে লিকুইডটা এসে এভাবে পড়ছে, এদিক থেকে লিকুইডটা ফ্লো হচ্ছে, এর রেডিয়াস হচ্ছে আর। তাহলে এখানে ইউনিট টাইমে বা 1 সেকেন্ডে যে পরিমাণ লিকুইড ওখানে পড়বে বা ভলিউম কালেক্টেড পার সেকেন্ড বা পার ইউনিট টাইম সমান, এটা সূত্র ছিল পাই পি R⁴/8 ইটা এল। এটা পিটা হচ্ছে প্রেসার ডিফারেন্স, আরেকবার বলে দিচ্ছি, এই টিউবের দুই প্রান্তের মধ্যে প্রেসার ডিফারেন্স। আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য টিউব, এই টিউবের ব্যাসার্ধ, আর লেংথ হচ্ছে এল, আর ইটাটা যে তরলটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তার সান্দ্রতাঙ্ক যদি ইটা হয়, এখানে ভলিউম কালেক্টেড পার সেকেন্ড যদি ভি হয়, তাহলে সম্পর্কটা এরকম। এটা পয়সলির সমীকরণ। তো এখান থেকে গতবারে কোশ্চেন ছিল, সেই কারণে বলছি এই সূত্রটা একবার দেখে রাখা উচিত। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট না হলেও অবশ্যই দেখবে, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলছি না, কিন্তু সূত্রটা একবার এই জাস্ট এই সূত্রটা দেখে রাখবে। কারণ সেখানে যে গতবারে কোশ্চেনটা ছিল মনে হচ্ছে ভি সমানুপাতিক ওই পি বা আর ওইগুলোর কিছু একটা রিলেশন দিয়ে দেওয়া ছিল, তো একে ওইবারেও সেরকম কোনো কোশ্চেন থাকলেও থাকতে পারে। তো এই জন্য সূত্রটা যদি দেখা থাকে, তাহলে আর এল ইটা যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে ভি সমানুপাতিক পি হবে, আবার ভি সমানুপাতিক R⁴ হবে, ভি সমানুপাতিক 1/L হবে। তাহলে এরকম যে বিষয়গুলো, এগুলো থেকে কোনো এমসিকিউ থাকলেও থাকতে পারে। নেক্সট 6 নম্বর। 6 নম্বর এখানে ওই স্থিতিস্থাপকতা থেকে বলছি যে পয়সন অনুপাত সিগমা, পয়সন অনুপাত বা পোয়াসের অনুপাত, এরকম বাংলাতে অনেক টার্ম বলে, পয়সনস রেশিও ইংরেজিতে বলা হয়। পয়সনস রেশিও এটা মেনলি দুটো জিনিসের অনুপাত আছে, একটা হচ্ছে
পার্শ্বীয় বিকৃতি, একটা অনুদৈর্ঘ্য বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি ওই ডেল্টা এ বাই এ এই ফর্মে লিখে, আর অনুদৈর্ঘ্য বিকৃতি ডেল্টা এল বাই এল। আর যদি পিওর ম্যাথমেটিক্যাল ফর্মে লিখতে পারো তাহলে একটা মাইনাস সাইন সামনে আসে। যাই হোক, প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে এর মান নিয়ে। এর মান, বাস্তব মান কত আর তত্ত্বগত মান কত, থিওরিটিক্যাল ভ্যালু। থিওরিটিক্যাল ভ্যালু এটা কত থাকে, -1 থেকে 0.5, কিন্তু বাস্তব ক্ষেত্রে এটা হয় না। এটা বাস্তব মান হচ্ছে 0 থেকে 0.5 মধ্যে থাকে, 0.2 0.3 এরকম রেঞ্জে থাকে। তো এই ভ্যালুগুলো একবার দেখে রাখা দরকার, বইতে পেয়ে যাবে এই ভ্যালুগুলো, এই থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু বা বাস্তব ক্ষেত্রে যে মান আমরা পাই। এটা 6 নম্বর গেল। নেক্সট আসছি 7 নম্বরে। 7 নম্বরে যদি তাপ থেকে বলি, সমউষ্ণ আর রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা আমরা পড়েছি। যে তাপগতীয় প্রক্রিয়া টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে সেটাকে আমরা সমউষ্ণ প্রক্রিয়া বলি, আর যেটাতে তাপের কোনো আদান প্রদান হয় না পরিবেশের সঙ্গে সেটাকে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়া বলে থাকি। তাহলে সমউষ্ণ আর রুদ্ধতাপ এই দুটো প্রক্রিয়া আছে, আমরা জানি। রুদ্ধতাপ, এই দুটো প্রক্রিয়ার ক্ষেত্রে যে নতি থাকে, নতির কম্পেয়ার থেকে কোনো কোশ্চেন থাকতে পারে। সমউষ্ণ আর রুদ্ধতাপ, ভিপি যে লেখচিত্র, ভিপি লেখচিত্রে এটা একটা প্রক্রিয়া, আর একটা হচ্ছে এরকম, এটা। তো এরকম যদি দুটো গ্রাফ দেওয়া থাকে তাহলে কোনটা রুদ্ধতাপ লেখচিত্রের নতি আর কোনটা সমউষ্ণ লেখচিত্রের নতি। তো রুদ্ধতাপ লেখচিত্রের নতি এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেসে, অ্যাডিয়াবেটিক বা বাংলাতে যদি লিখি আমরা লিখব রুদ্ধতাপ, রুদ্ধতাপ লেখ, রুদ্ধতাপ লেখ। আর এটা হচ্ছে সমউষ্ণ, সমউষ্ণ লেখ, সমউষ্ণ। কেন? যে সমউষ্ণ লেখচিত্রের নতিটা কম থাকে, রুদ্ধতাপ লেখচিত্রের নতি বেশি থাকে। রুদ্ধতাপ লেখচিত্রের নতি তাহলে ওই ডিপি বাই ডিভি, অ্যাডিয়া, অ্যাডিয়া মানে রুদ্ধতাপ প্রক্রিয়াকে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস বলি, তাই লিখছি এভাবে, সমান গামা ইন্টু ডিপি ডিভি আইসো, ডিপি ডিভি আইসো। অর্থাৎ ভাষায় বললে দাঁড়ায় রুদ্ধতাপ লেখচিত্রের নতি সমউষ্ণ লেখচিত্রের নতি অপেক্ষা গামা গুণ বেশি। তাহলে গামাটা আবার কি? গামা হচ্ছে সিপি সিভির অনুপাত, সিপি বাই সিভি, এইটা। তাহলে কোন লেখচিত্রের নতি বেশি হয়? সবসময় রুদ্ধতাপ লেখচিত্রের নতি সমউষ্ণ লেখচিত্রের নতি অপেক্ষা গামা গুণ বেশি হয়। এটা মনে রাখা দরকার, ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এরপরে আসছি থার্মাল রেজিস্ট্যান্স, তাপীয় রোধ। থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ, তাপীয় রোধ আর ইকুয়াল টু, এটা কি হয়? ডি বাই কে এ, ডি বাই কে এ, ডি বাই কে এ। তাপীয় রোধ ইকুয়াল টু ডি বাই কে এ। ডিটা হচ্ছে, এখানে কোনটা কি ধরা হয়েছিল? কোনো পরিবাহী, অর্থাৎ তাপের পরিবাহী অবশ্যই, এরকম পদার্থের এই লেন্থটা, বা এটাকে বেধ কেউ বলতে পারে, ডি ছিল। এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ছিল, উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক কে ছিল। তাহলে তাপীয় রোধ আর সমান ডি বাই কে। যেমনভাবে কোনো পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহনের সময় ওই পদার্থ তড়িৎ পরিবহনে বাধা সৃষ্টি করে, তেমনি কোনো পদার্থের মধ্যে তাপের পরিবহনের সময় ওই পদার্থ তাপের পরিবহনেও বাধা সৃষ্টি করে। সেটাকে আমরা তাপীয় রোধ বলে থাকি, এবং তাপীয় রোধের যে রাশিমালা সেটা হচ্ছে এরকম। এখানে নেক্সট রেডিয়েশন থেকে কোশ্চেন থাকতে পারে। তাহলে এটা 8 নম্বর গেল, এটা 9 নম্বর। 9 নম্বরে এখানে রেডিয়েশন থেকে কোশ্চেন থাকতে পারে। রেডিয়েশন বা যেটাকে আমরা তাপের
বিকিরণ বলে থাকি। বিকিরণ, ওখানে সেই স্টিফানের সূত্র ছিল। স্টিফান সূত্র, এখানে এমিটেড যে হিট সেটা টেম্পারেচারের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা জানি, সিগমা প্রপোর্শনাল টু T⁴ ছিল। আর এখানে আরেকটা ছিল নিউটনস ল অফ কুলিং, নিউটনের শীতলীকরণ সূত্র। সরি, এটা নয়, একটু ভুল লেখা হয়েছে। এটা ই সমানুপাতিক T⁴ এটা ছিল রেডিয়েশনে স্টিফেন্স ল, সেটা সিগমা ছিল স্টিফেন কনস্ট্যান্ট। আচ্ছা, এটা সূত্র ছিল। আরেকটা ছিল নিউটনস ল অফ কুলিং, সেখানে কি ছিল যে কোনো বস্তুর সঙ্গে পরিবেশের উষ্ণতার পার্থক্যটা যদি খুব কম থাকে সেক্ষেত্রে বস্তু কর্তৃক ওই তাপ বিকিরণের হারটা যেটা, বা বস্তু যে হারে তাপ হারাবে সেটা ওই বস্তু এবং পরিবেশের উষ্ণতার পার্থক্যের সহিত সমানুপাতিক ছিল। এরকম একটা বিষয় ছিল। ম্যাথমেটিক্যাল ফর্মটা ভালো করে মনে রাখতে হবে, এগুলো দেখে রাখতে হবে। এখান থেকে কঠিন কিছু গাণিতিক সমস্যা দেবে বলে মনে হয় না, তবে এর গাণিতিক সমস্যা অন্যরকম আছে। এখানে এই রিলেশনটা অন্তত মনে রাখা দরকার। আচ্ছা, এগুলো কিন্তু আমি মাস্ট বলিনি, কিন্তু দেখতে বলছি। এরপরে 10 নম্বর যেটা, এটা মাস্ট, এটা অবশ্যই আসবে, এরকম ধরে রাখতে পারি। তো সেটা হচ্ছে কি, এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা সমান কি হয় 1 মাইনাস T2/T1। সেখানে ছিল কি, এটা সোর্স আর এটা সিঙ্ক, এটা তাপের উৎস আর তাপের গামলা ধারক যাই বলো সেটাই। এটা হচ্ছে সিঙ্ক, এর টেম্পারেচার T2। তাহলে এখানে কার্নো ইঞ্জিন ছিল, এটা রিভার্সেবল হিট ইঞ্জিন। তো সেক্ষেত্রে এর যে এফিসিয়েন্সি কর্মদক্ষতা সেটা ছিল এরকম। আবার যদি এখান থেকে Q1 পরিমাণ তাপ নেয়, এখানে যদি Q2 পরিমাণ তাপ অ্যাড করে সিঙ্কে, সেক্ষেত্রে ইটা সমান এভাবেও লেখা যায় 1 মাইনাস Q2/Q1, বা দুটোকে একসঙ্গে লিখলে তাহলে আমরা দেখতে পাচ্ছি T2/T1 সমান Q2/Q1 হচ্ছে। তাহলে এই সূত্রটাও কাজে লাগতে পারে। তাহলে এটা আর এটা একই জিনিস, তিনভাবে এখানে আছে। যেভাবে প্রবলেম দেওয়া থাকবে সেভাবে বিষয়টাকে লাগিয়ে সলিউশন করে নিতে হবে। এটা থেকে কোশ্চেন অবশ্যই থাকবে মনে হচ্ছে। তাহলে এটা থেকে প্রবলেম সলিউশন করানো আছে। ওই আগের যে থিওরি ক্লাস, এই লাস্ট যে 4টা ক্লাস আমি দিয়েছি, পার্ট 1, 2, 3, 4, তার মধ্যেও এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করা আছে। এবং চাইলে তোমরা বই থেকেও কিছু প্রবলেম সলিউশন এই সূত্রের উপর করে নিতে পারো। তাহলে তাপ থেকে এই কোশ্চেনটা তো অবশ্যই থাকবে মনে হচ্ছে। নেক্সট, তাহলে আমরা দেখলাম 10 নম্বর, এবারে আসছি 11 নম্বরে। যদি আলোর বিষয়ের দিকে যাই, আলোর প্রতিফলন, তাহলে দর্পণের ব্যবহারগুলো একটু দেখে রাখবে। দর্পণের ব্যবহার, কোন দর্পণ কোথায় ব্যবহার করা হয়, ব্যবহার। তাহলে কোন দর্পণ কোথায় ব্যবহার করা হচ্ছে, তাহলে উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়, অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয়। ঘুরিয়ে কোশ্চেন দিল, গাড়ির ভিউ ফাইন্ডারে কি দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির সামনে যে হেডলাইট সেখানে কি দর্পণ, স্ট্রিট লাইটে কি দর্পণ। তো এইগুলো বই থেকে একবার করে চোখ চালিয়ে নেবে। কোশ্চেন ওভাবেই সহজ থাকতে পারে, কিন্তু সেগুলোই তখন উত্তর দেওয়া খুব কনফিউজিং হয়ে যাবে। সেটা যাতে না হয় এটা দেখবে। তাহলে দর্পণের ব্যবহারগুলো অবশ্যই দেখে রাখা উচিত। নেক্সট, এরপরে আছে যেটা, ধরো প্রতিসরণের উপরে যদি বলি, তাহলে এটা গেল 11। এরপরে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনের কথা যদি বলি, সেখানে ওই সংকট কোণের সঙ্গে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সম্পর্ক। সংকট কোণ θc, ধরো আলো এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাহলে আলো এইভাবে যাচ্ছে তবেই তো দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, এটাকে তখন আমরা সংকট কোণ বলি। এইটা তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি।
তাহলে এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে মিউর সঙ্গে থিটা সি সম্পর্ক কি, যে সাইন থিটা সি সমান 1/μ, সাইন থিটা সি সমান 1/μ, এইটা। তাহলে এটা মিউটা হচ্ছে ঘন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, আর এখানে থিটা সিটা হচ্ছে সংকট কোণ। তাহলে এদের মধ্যে সম্পর্ক এটা। এটা থেকে কোনো প্রবলেম থাকতে পারে, দেখতে হবে ভালো করে। সাইন থিটা সি সমান 1/μ, তাহলে এটা ইম্পর্ট্যান্ট, কিন্তু ইম্পর্ট্যান্ট। নেক্সট 13। এবারে উত্তর লেন্স দ্বারা সদ্বিম্ব গঠন। উত্তর লেন্স দ্বারা সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে এইভাবে যদি থাকে, এটা অবজেক্ট আর লেন্স, এখানে লেন্স, এখানে আছে স্ক্রিন, তাহলে স্ক্রিনে সদ্বিম্ব হবে যদি এটা হচ্ছে ইউ, আর এটাকে আমরা ভি বলে থাকি, এটাকে ভি বলে থাকি, আর এর ফোকাস দূরত্ব তো এফ হয়, আর এখান থেকে এই দূরত্বকে আমরা ডি বলে থাকি, ডি। এটা আলোক উৎস থেকে পর্দার দূরত্বকে ডি বলে থাকি। তো এই ডিটা, ডি ইকুয়াল টু 4f হলে পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। গ্রেটার দেন 4f হলেও হবে, কিন্তু এটা হলেও এই লেন্সের একাধিক অবস্থানের জন্য, এই লেন্সটার একাধিক অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হবে। কিন্তু ডি লেস দেন 4f হলে পর্দায় কোনো সদ্বিম্ব গঠিত হবে না। এই শর্তে পর্দায় কোনো সদ্বিম্ব গঠিত হবে না। তাহলে সদ্বিম্ব গঠনের শর্ত মিনিমাম এইটা। এই ক্ষেত্রে ডি ইকুয়াল টু 4f হলে পর্দায় একটি সদ্বিম্ব গঠিত হবে লেন্সের একটি অবস্থানের জন্য, আর গ্রেটার দেন হলে দুটি অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হয়। এই শর্তগুলো মনে রাখতে হবে, এটাও দেখতে হবে। আর যেটা বেশি গুরুত্বপূর্ণ 13, আচ্ছা এটা 14 হবে। এটা 14, সেটা হচ্ছে ওই ফ্রেনেল এবং ফ্রনহোফার টাইপ ডিফ্রাকশনের মধ্যে পার্থক্য। ফ্রেনেল ফ্রেনেল এবং ফ্রনহোফার টাইপ অপবর্তন এর মধ্যে পার্থক্য। এর মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা বইতে আছে, দেখে নেবে। তো এই পার্থক্য থেকে কোনো এমসিকিউ থাকার সম্ভাবনাটা বেশি। ফ্রেনেল এবং ফ্রনহোফার টাইপ কি জিনিস দুটো, কি তাদের গঠনগত কি পার্থক্য আছে, কোনটার এক্সাম্পল কি হবে, এগুলো বইতে সুন্দর করে লেখা আছে। ওই টেবিলটা একবার দেখে নেওয়া দরকার। ফ্রেনেল এবং ফ্রনহোফার টাইপ অপবর্তনের মধ্যে পার্থক্য, এটা থেকে শর্ট কোশ্চেন আসার, মানে এবারে এমসিকিউ আসার সম্ভাবনা প্রবল, মাস্ট, বা এটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো এই জন্য এটা ভালো করে দেখবে। আমি ওখান থেকে হয়তো এমসিকিউ করিয়েছি দু একটা, তবে তোমরা টোটালি ওই ডিফারেন্সটাকে ভালো করে দেখে নেবে পরীক্ষায় হলে যাওয়ার আগে। অনেকে দেখে নিয়েছে কিন্তু গুরুত্ব দেয়নি হয়তো, কিন্তু এই জন্য গুরুত্ব দিতে বলছি বিষয়টাকে। এবারে 15, এবারে আসি ওই সাউন্ডের কিছু বিষয়ে। ধরো সরল দোল গতির ক্ষেত্রে এই সূত্রটা তো সবাই জানি আমরা, টি ইকুয়াল টু 2π√L/g। তো এটা থেকে কোনো প্রবলেম দিলেও দিতে পারে। ধরো এলটা এত পার্সেন্ট ইনক্রিজ করলাম, সেক্ষেত্রে টাইম পিরিয়ডের শতকরা পরিবর্তন কত হবে, কি এল ডিক্রিজ করেছি, তো এই ধরনের প্রবলেম থাকলেও থাকতে পারে। তবে এগুলো খুব ইম্পর্টেন্ট বলছি না,
থাকতে পারে। 2 নম্বর যেটা ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ ওয়েভের সমীকরণ থেকে প্রবলেম থাকতে পারে। যেমন ধরো কোনো প্রোগ্রেসিভ ওয়েভের সমীকরণ দিয়ে দিল y ইকুয়াল টু y0 সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। তো এখানে বলে দিয়েছে যে ফেজ ভেলোসিটি ওয়েভ ভেলোসিটির দ্বিগুণ। তাহলে ফেজ ভেলোসিটি ভিপি ইকুয়াল টু 2v হলে দেখাও এটা এটা উত্তর হয়, এটা যদি দ্বিগুণ হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু, ওখানে অপশান দেওয়া থাকবে, এটা উত্তর হয় পাই ইন্টু y0। এরকম প্রবলেম এটা প্রমাণ করতে হয়। যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম হতো তো যেহেতু এখানে এমসিকিউ উত্তর দেওয়া থাকবে, এরকম 2-3টে দেওয়া থাকবে, ল্যামডা ইকুয়াল টু π/2 y0, এরকমভাবে উত্তরগুলো দেওয়া থাকে। তবে এইখানে এইটা সঠিক, এগুলো না, এটা সঠিক উত্তর। তো এরকম কোনো প্রশ্ন থাকতে পারে। একটা প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন দেওয়া থাকবে, সেখানে ফেজ ভেলোসিটি গ্রুপ ভেলোসিটির মধ্যে একটা কন্ডিশন বলবে, অর্থাৎ তরঙ্গ বেগ এবং কণা বেগের মধ্যে একটা সম্পর্ক বলে দেবে, তাহলে নিচের কোনটি সত্য খুঁজে বের করতে হবে। তাহলে ওখানে ম্যাথমেটিক্যালি করতে হয়, কণার বেগ সমান ওই dy/dt, আর তরঙ্গ বেগ সেটা ভি, এটা। তাহলে শর্ত এখানে লাগিয়ে দিয়ে ওটা সমাধান করতে হবে। এরকম প্রবলেম আগেও আমি করিয়ে রেখেছি, প্রিভিয়াস ক্লাসে নিশ্চয়ই দেখেছ। তো তোমরা বইতেও আছে এই ধরনের প্রবলেম, 2-1টা চাইলে দেখে নিতে পারো। নেক্সট, ইকো থেকে প্রবলেম থাকতে পারে। ইকো থেকে প্রবলেম কি থাকতে পারে? ওই যে ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব, তবে ওটা তো খুব সহজ হয়ে যায়। তবে ওখানে কোনো মাত্রাযুক্ত শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব কেমন হবে, সেটা এবার কোন শব্দ দেবে। যদি ত্রিমাত্রিক শব্দ হয় তাহলে তোমরা জানো একমাত্রিকের ক্ষেত্রে যদি বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড ধরি, একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা প্রতিফলকের মধ্যে দূরত্ব ওই 34 মিটার। তাহলে দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি হবে, তা 2 দিয়ে মাল্টিপ্লাই করে করে গেলেই হবে। এবার বায়ুতে শব্দের বেগ কত দেওয়া আছে দেখে নেবে ওখানে, দিয়ে এই ক্যালকুলেশনগুলো, এগুলো মাধ্যমিক লেভেলের কোশ্চেন। যারা একটু আধটু মাধ্যমিকের চর্চা ফর্চাও করেছে তারা এগুলো সব উত্তর দিতে পারবে, এগুলো নিয়ে সমস্যা হবে না, এই জন্য এগুলো বিস্তারিত আমি বলছি না। এছাড়া যেটা থাকে, শব্দের তীব্রতা থেকে কোশ্চেন থাকতে পারে। শব্দের তীব্রতা, তাহলে 18 হচ্ছে ইন্টেন্সিটির একক আমরা বেল, ডেসিবেল এগুলো ব্যবহার করে থাকি। তীব্রতা আই যখন ডিবি ফর্মে আমরা ব্যবহার করে থাকি, এখানে ডেসিবেল ফর্মটাই বেশি ব্যবহার হয়। তাহলে এটা ডেসিবেল ফর্মে যদি আমি এটা লিখি, তাহলে এক্ষেত্রে বিটা শব্দের তীব্রতা 10 log 10, এটা হচ্ছে I/I0, এটা হচ্ছে সূত্র। তো এক্ষেত্রে I0 নির্দিষ্ট মান আছে জানো, এগুলো সব টেক্সট বইতে পেয়ে যাবে। 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার I0 মান আছে। আর বেলের সঙ্গে ডেসিবেলের সম্পর্ক 1 বেল ইকুয়াল টু 10 ডিবি। তাহলে আমি এটা যেটা বের করেছি এটা হচ্ছে ডেসিবেলে বেরোচ্ছে। ডেসিবেল এই সূত্রটা লিখেছি ডেসিবেল দিয়ে, এই সূত্র থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম হলেও হতে পারে। তো সেটা দেখবে কিটা বের করতে বলেছে, সূত্রটা লাগিয়ে দিলে হয়ে যাবে। লগের বিষয়টা আছে, ওইটাকে ঠিকঠাক করে লাগাতে পারলেই হবে, এমন কিছু জটিল থাকে না। হয় আইয়ের মান বের করতে দেবে, আর না হলে আই দিয়ে দেবে, তখন এই বিটা ডেসিবেল এককে তীব্রতাটা বের করতে বলবে। এবং I0 এই ভ্যালুটা স্ট্যান্ডার্ড, এটা মনে রাখতে হবে। নেক্সট, প্রবলেম নম্বর 19, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আসবেই, ধরে রাখতে পারো, মাস্ট, এটা আসবেই। কোনটা? অ্যাঙ্গেল অফ ডিপ থেকে প্রবলেম। ওই যে বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এভাবে ম্যাগনেট ছিল, এই ম্যাগনেট,
এটা তার হরাইজন্টাল ডিরেকশন ছিল, হরাইজন্টাল, আর এটা ছিল এই ম্যাগনেটের অ্যাক্সিস। তো এই যে কোণ, এটাকে আমরা বিনতি কোণ বা নতি কোণ বলে থাকি, ফাই। এভাবে ছিল। অনুভূমিকের সঙ্গে ঝোলানো ওই যে বাধাহীন চৌম্বক শলাকা অনুভূমিক দিকের সঙ্গে যে কোণ করে ঝুঁকে থাকে, সেটা নর্থ পোল হতে পারে, সাউথ পোল হতে পারে। তো যে কোণ করে ঝুঁকে থাকে সেটাকে আমরা বিনতি বা নতি কোণ বলে থাকি, এটাকে ফাই দিয়ে লিখে থাকি। তো যদি নর্থ পোল ঝুলে থাকে তাহলে বিনতি কোণ এত ডিগ্রি নর্থ বলি, আর যদি সাউথ পোল ঝুঁকে থাকে তাহলে বিনতি কোণ এত ডিগ্রি সাউথ বলে থাকি। যেমন কোশ্চেন থাকতো কলকাতার বিনতি কোণ 31 ডিগ্রি নর্থ। কথার অর্থ কি হচ্ছে, কলকাতায় কোনো ওই বাধাহীন চৌম্বক শলাকা ঝুলিয়ে রাখলে সেটা অনুভূমিক দিকের সঙ্গে উত্তর মেরুটা তাহলে 31 ডিগ্রি কোণ করে ঝুঁকে থাকবে। তো এরকম ব্যাপারটা ছিল। তো এখান থেকে প্রবলেম, তাহলে এটা হচ্ছে যদি বি হয় তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট BH সমান বি cos ফাই, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট BH, আর এটা হচ্ছে BV। ভার্টিক্যাল কম্পোনেন্ট BV সমান বি সাইন ফাই। তো এবারে দেখবে কিভাবে প্রবলেম দিয়েছে, আর এটাকে রেশিও করেও করা যেতে পারে। এটা ইকুয়াল টু বি কেটে গেল ট্যান ফাই, এখান থেকে প্রবলেম থাকতে পারে। আর দুটোকে স্কোয়ার করে যোগ করলে বি সমান রুট ওভার বি এইচ স্কোয়ার প্লাস বি ভি স্কোয়ার, এগুলো সকলেরই জানা জিনিস। এইখান থেকে কোশ্চেন থাকবেই, এবারে মনে হচ্ছে অবশ্যই থাকবে। তাহলে এইটা ভালো করে দেখে যাবে। এই ধরনের প্রবলেমও ওখানে প্রিভিয়াস কোনো ক্লাসে করিয়েছি, আর তোমরা চাইলে বইতেও এরকম প্রচুর প্রবলেম করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে যে অনুভূমিক এবং উলম্ব উপাংশের মান বের করা, বা একটা দেওয়া আছে অন্যটা বের করা, এই বিনতি কোণ সংক্রান্ত যে প্রবলেমগুলো থাকে। এবার বিচ্যুতি সেগুলো থেকে অত জটিলতার দিকে যাবে না আশা করছি, এর আরও জটিল জটিল সূত্র আছে, অত জটিলতার দিকে যাওয়ার দরকার নেই, অ্যাটলিস্ট এগুলো করে রাখবে। আচ্ছা, এরপরে 20 ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি থেকে কি প্রশ্ন আসতে পারে। ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি তোমরা তীব্রতা যেটাকে বলছি, ডাইপোল আছে, ডাইপোল, ডাইপোলের অক্ষের উপরে কোনো বিন্দুতে প্রাবল্য, এগুলো সেখানে ই প্যারালাল বা ই পারপেন্ডিকুলার এগুলো দেখবে, এটা 2:1 রেশিওতে হয়। তো ভ্যালু যদি আমি বলি তাহলে ভ্যালু হচ্ছে কত ছিল, এটা ছিল 1/4πε0 2p বাই, ওটা যে যেমন ধরেছে d³ l³ যে যেমন ধরেছে, এটা d³ ছিল, আর পারপেন্ডিকুলার ছিল 1/4πε0 p/d³, অর্থাৎ ওখানে রেশিও করলে 2:1 রেশিও হয়। এই যে ব্যাপারগুলো ওইগুলো একবার দেখে রাখতে হবে। ইলেকট্রিক ইন্টেন্সিটি বের করা হয়। আবার সুষম তড়িৎ ক্ষেত্রে যখন ইলেকট্রিক ডাইপোলকে বসানো হয় সেক্ষেত্রে তার উপর ক্রিয়াশীল টর্ক পি সাইন থিটা, এটা কখন ম্যাক্সিমাম হয় কখন মিনিমাম হয়, এই ধরনের প্রবলেম থাকতে পারে। দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্কের যে রাশিমালা, এটা কখন সর্বোচ্চ কখন সর্বনিম্ন, কি দ্বিমেরুকে ঘোরানোর জন্য কৃতকার্য, এই জায়গাগুলো একবার ভালো করে দেখতে হবে। দেখা আছে তো আরেকবার পরীক্ষার আগে চোখ চালিয়ে নিতে হবে, এগুলো বারবার দেখলে ভালো মনে থেকে যাবে। তারপরে আসছি 21 কিরচফস ল বা কারশফের সূত্র, কোথায় ইলেকট্রিসিটি সংক্রান্ত। সামেশান প্রথমটা ছিল সামেশান আই ইকুয়াল টু 0, মানে সামেশান কিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রথম সূত্রটাকে, এটা প্রথম সূত্র ছিল, প্রথম সূত্রটাকে আমরা আধানের সংরক্ষণ সূত্র বলে থাকি, আর 2 নম্বর সূত্রটাকে আমরা শক্তি সংরক্ষণ সূত্র বলে থাকি। সামেশান ওই যে কিউ ইন্টু ভি ইকুয়াল টু সামেশান কিউ ইন্টু ই, এরকম ছিল, অর্থাৎ এটাকে আমরা শক্তি সংরক্ষণ সূত্র, এটাকে আমরা বলি আধানের সংরক্ষণ সূত্র, আধানের সংরক্ষণ সূত্র, আর দ্বিতীয়টাকে বলি শক্তির সংরক্ষণ সূত্র।
শক্তির সংরক্ষণ সূত্র। অ্যাটলিস্ট এই দুটো কনসেপ্ট কোনটাকে কি বলে থাকি এগুলো দেখে রাখা উচিত। দ্বিতীয় সূত্রকে শক্তির সংরক্ষণ সূত্র বলে। তাহলে 21 গেল, এবারে 22। 22 এখানে ওই রোধের পরিবর্তন সংক্রান্ত বিষয় থেকে আর সমান, এটা সূত্র ছিল রো এল বাই এ। কোনো পরিবাহীর দৈর্ঘ্য এটা ছিল এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা ছিল এ, আর উপাদানের রোধাঙ্ক রো যদি হয়, এই পরিবাহীর দুই প্রান্তের মধ্যে যে রোধ কাজ করে আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এই রোটা এটা তো উপাদানের উপর নির্ভর করে, জানি আমরা সবাই, টেম্পারেচার, উপাদান এগুলোর উপর নির্ভর করে। তো এই ফর্মুলা থেকে প্রবলেম থাকবে বলে মনে হচ্ছে, মাস্ট। এই ফর্মুলা থেকে প্রবলেম থাকার সম্ভাবনা খুব বেশি। তাহলে ধরো যে প্রবলেমগুলো থাকে, আগেও হয়তো দু একটা করিয়েছি, যে আয়তন স্থির রেখে এর দৈর্ঘ্যটা দ্বিগুণ করা হলো, সেক্ষেত্রে রোধের কি চেঞ্জ হবে? আয়তন স্থির রেখে ক্ষেত্রফল হাফ করা হলো কি ব্যাসার্ধ হাফ করে দেওয়া হলো, তাহলে রোধের কি পরিবর্তন হবে? অবশ্যই তাহলে এখানে রোধাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ উপাদান কোনো পরিবর্তন না হলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। টেম্পারেচার বা উপাদান কোনো চেঞ্জ না হলে তাহলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হয় না, তাই রোটা ঠিক থাকবে, কেবল এল আর এর ভ্যালুটা চেঞ্জ হবে। তো এই ধরনের যে প্রবলেমগুলো আছে এগুলো মাধ্যমিক লেভেলে কম আছে, এইচএস লেভেলেই বেশি থাকে এগুলো। তো এই ধরনের প্রবলেম আসার সম্ভাবনা খুব বেশি আছে। তবে এগুলো শর্ট মেথড ইউজ করে এগুলো সমাধান যদি করে রাখো, তাহলে কিন্তু সহজেই সেখানে ঝটপট মান বসিয়ে উত্তরটা খুঁজে পেয়ে যাবে। কোনটা কার সঙ্গে সমানুপাতিক হয়, কোনটা ব্যস্তানুপাতিক হয় যখন আয়তন স্থির থাকে, এইগুলো ভালো করে দেখে রাখবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার আছে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার এটা অবশ্যই থাকবে বলে মনে হচ্ছে। তাহলে ভালো করে দেখে রাখবে রোধের পরিবর্তনের সঙ্গে দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের সঙ্গে রোধের পরিবর্তন কেমন হচ্ছে। নেক্সট 23। তো ইলেকট্রিক্যাল এনার্জি আমরা জানি, তড়িৎ শক্তি, বাড়িতে যে বিভিন্ন রকম তড়িৎ যন্ত্রপাতি চালানো করা হয়, তো সেই চালানোর সময় বেশ কিছু তড়িৎ শক্তি আমরা খরচ করি, যেটা আমাদের বৈদ্যুতিক মিটার লাগানো থাকে সেগুলো পরিমাপ করে। সেখানে বিওটি বলে একটা ইউনিট আছে, বোর্ড অফ ট্রেড ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে ইউনিট হিসেবেই বলে থাকি। তো ওখান থেকে কোনো কনসেপ্ট ভিত্তিক কোনো কোশ্চেন জিজ্ঞাসা করলেও করতে পারে। তো এগুলো মাধ্যমিকের বই হোক আর উচ্চ মাধ্যমিকের বই হোক, যেখান থেকে হোক একটু দেখে নেওয়া ভালো। নেক্সট 24। ওই এসির ক্ষেত্রে সাধারণত আমরা ভারতবর্ষে যে এসি ইউজ করি, ই ইকুয়াল টু E0 সাইন ওমেগা টি, এই ফর্মে থাকে, অর্থাৎ সাইন সদৃশ্য এসিটাই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। নর্মাল সোর্স যেগুলো তৈরি করে সেগুলো এটা, তবে ইনভার্টার থেকে অনেক সময় অন্যরকম এসিও তৈরি করা যেতে পারে, অসিলেটর সার্কিট যেমন থাকবে তার উপর নির্ভর করে। তবে এটা সাইন তাহলে 2π n × t এভাবে লেখা যায়। তো এই এসি, ভারতবর্ষে যে এসি ব্যবহার করা হয় তার ফ্রিকোয়েন্সি n = 50 হার্জ। ভারতবর্ষে যে এসি ব্যবহার করা হয় তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্জ। এখানে কোশ্চেন থাকে কত সময় অন্তর তাহলে দিক পরিবর্তন করবে। তাহলে কত সময় অন্তর দিক পরিবর্তন করবে, 1 সেকেন্ডে কতবার দিক পরিবর্তন করবে, এই ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে। এগুলো দেখতে হবে। আর কি দেখতে হবে? পূর্ণচক্রে গড় মান ই এভারেজ ইন ফুল সাইকেল, এটা কি হয়? ই এভারেজের ভ্যালু পূর্ণচক্রে হলে 0 হবে, আর হাফ সাইকেলে হলে 2E0/π হয়, 2E0/π হাফ সাইকেলে হলে। আর যেটা বেশি করে লাগে ERMS সমান E0/√2 হয়। পার্টিকুলার সাইন সদৃশ্য এসির ক্ষেত্রে এটা E0/√2 হবে, অন্য এসির ক্ষেত্রে অন্যরকম ভ্যালু হবে, তাহলে বের করতে হবে। E0/√2 হবে। এখান থেকে সেই বিখ্যাত কোশ্চেনটি অনেক সময় জিজ্ঞাসা করে দেয় যে 220 ভোল্ট এসি আর 220
20 ভোল্ট ডিসি কোনটা অধিকতর বিপজ্জনক এবং কেন? তাহলে 220 ভোল্ট এসি বলতে আমরা যেটা বলি ওর আরএমএস মান ই আরএমএস ইকুয়াল টু 220 ভোল্ট। তাহলে এর শীর্ষ মান যেটা হবে E0/√2 সমান 220 ভোল্ট। তাহলে E0 সমান এটা গুণ করলে হবে 311 দশমিক সামথিং ভোল্ট, 311। আর 220 ভোল্ট ডিসি মানে কিন্তু এর ভ্যালু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে না, কিন্তু 220 ভোল্ট এসি কখনো এটা 311 ভোল্ট পর্যন্ত যেতে পারে। তাহলে 311 ভোল্ট যখন যাচ্ছে তখন যদি আমরা শক পাই তাহলে ওটা অপেক্ষাকৃত অনেক ক্ষতিকর হবে। তাহলে এখানে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, আরএমএস ভ্যালুটার এই যে রাশিমালাটা, আর 220 ভোল্ট এখানে যে এসি আমরা বলছি অ্যাকচুয়ালি ওটা বলে থাকি কি 220 ভোল্ট মানে ওর আরএমএস মান। এখানে তড়িৎ চালক বলের আরএমএস মান, তড়িৎ প্রবাহের আরএমএস মান আমরা পরিমাপ করি। ওই বাড়িতে যে সাবমার্সিবল থাকে বা অন্যান্য যন্ত্রপাতি চলে যেগুলো এসিতে চলছে, ওখানে যে মিটারগুলি লাগানো থাকে ভোল্ট মিটার কিংবা অ্যামিটার, ওগুলো সবই আরএমএস মান পরিমাপ করে, এটা ধরে রাখতে হয়। ওটা তড়িৎ চালক বলের আরএমএস মান আর তড়িৎ প্রবাহের আরএমএস মান পরিমাপ করে এসির ক্ষেত্রে, এটা ভালো করে মাথায় রাখতে হয়। ওখানে কোনো গড় মান পরিমাপ হয় না। তাহলে এসি ভোল্ট মিটার কিংবা এসি অ্যামিটার এগুলো সবই আরএমএস মান পরিমাপ করে। এটা তড়িৎ চালক বলের আরএমএস মান, এটা তড়িৎ প্রবাহের আরএমএস মান পরিমাপ করে, এটা মনে রাখতে হবে। তাহলে এটা কিন্তু মাস্ট, এটা এখান থেকে কোশ্চেন থাকবে বলে মনে হচ্ছে, এটা মাস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এই জায়গাটা ভালো করে অবশ্যই দেখবে। নেক্সট 25 ফ্যারাডেজ ল। আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র, ফ্যারাডের সূত্র কোথায় আছে? তড়িৎ চুম্বকীয় আবেশ, এটা আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। তড়িৎ চুম্বকীয় আবেশ আমি পুরোটা লিখছি না, শুধু আবেশ লিখছি। ফ্যারাডের সূত্র এবং ওখানে আরো আছে লেঞ্জের সূত্র, ওই আবেশ সংক্রান্ত বিষয়। এই দুটো সূত্র থেকে, তাহলে ফ্যারাডের সূত্র থেকে তড়িৎ চালক বল সৃষ্টি হবে কুণ্ডলিতে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, সেটা আমরা বুঝতে পারছি, এবং ওই তড়িৎ চালক বলটা কতটা হবে সেটা দেখতে পাচ্ছি যে রেট অফ চেঞ্জ অফ যে ফ্লাক্স সেটার উপর ওটা নির্ভর করে। অর্থাৎ ম্যাথমেটিক্যাল ফর্ম ছিল ই সমানুপাতিক ওই যে d∅/dt, এটা ছিল সেকেন্ড লতে। আর ফার্স্ট লতে ছিল যে কুণ্ডলীর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলী থেকে তড়িৎ চালক বল সৃষ্টি হবে। এই দুটো সূত্র ছিল। আর লেঞ্জের সূত্রে এখানে দিক সম্পর্কে ধারণা, আবিষ্ট তড়িৎ চালক বলে দিক সম্পর্কে ধারণা আমরা পেয়ে যাই লেঞ্জের সূত্রে। তাহলে এই সূত্র অ্যাকচুয়ালি শক্তির সংরক্ষণ সূত্র দিয়েই ব্যাখ্যা করা হয়। তাহলে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের ইকুইভ্যালেন্ট, মানে সমতুল্য বা শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে লেঞ্জের সূত্রকে ব্যাখ্যা করা যায়। তো এখানে এই ধারণাগুলো থেকে কোনো এমসিকিউ আসতে পারে, মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, ভালো করে দেখবে। এখান থেকে কোনো ম্যাথমেটিক্যাল বিষয় সেভাবে বড় কিছু নয়, জাস্ট কনসেপচুয়াল বেশ কিছু বিষয়গুলোকে এখান থেকে দেখে রাখবে, মানে কনসেপ্টটা যেন পরিষ্কার থাকে এই বিষয়ে। ছাব্বিশ নম্বর, এবারে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। আলোক তড়িৎ ক্রিয়া থেকে এখানে মাস্ট কোশ্চেন, এটা অবশ্যই কোনো কোশ্চেন থাকবে। তো কি থাকতে পারে? যে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা এটা কোন বিষয়ের উপর নির্ভর করে? সূচনা কম্পাঙ্ক আছে, সূচনা কম্পাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে? নিবৃত্তি বিভবের মান কোন বিষয়ের উপর নির্ভর করে? তো এই যে স্যাচুরেশন কারেন্ট রিলেটেড কোনো কোশ্চেন থাকতে পারে।
তাহলে এখান থেকে আলোক তড়িৎক্রিয়া থেকে যে হাইলাইট করে করে বইতে পয়েন্টগুলো লেখা থাকে, টেক্সট বইয়ের কথাই বলছি, হাইলাইট করে করে বেশ কিছু পয়েন্ট লেখা থাকে, সেখানে সে যে গ্রাফ ছিল, এরকম কিছু গ্রাফ ছিল যে কারেন্টটা পরপর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এখানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আই, এখানে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, বিভিন্ন তীব্রতার জন্য, তীব্রতা ইন্টেন্সিটি বিভিন্ন জন্য এরকম ইন্টেন্সিটি বাড়লে প্রবাহ মাত্রা বাড়ছে। তো এই যে ব্যাপারগুলো, এইগুলো অবশ্যই ভালো করে দেখে রাখতে হবে। কোনগুলো বা কোথা থেকে দেখতে হবে? এগুলো বইতে এরকম গ্রাফ করা আছে, টেক্সট বইতে, যে কোনো টেক্সট বইতে একবার চোখ চালালেই দেখতে পাওয়া যাবে, এইচএসের যে কোনো টেক্সট বই, যে কোনো অথারের, এবং সেখানে যেগুলো বোল্ড করে লেখা আছে সেই জায়গাগুলো একবার ভালো করে দেখতে হবে। সেখান থেকে ওই কোনটা কার উপর নির্ভর করে, কোন জিনিসটা কি, তার লেখচিত্রগুলো কীরকম আছে, কারণ কোনো লেখচিত্র তুলে দিয়ে কোনটি ঠিক, তো কোশ্চেন হতেই পারে। তাহলে সেইগুলো ভালো করে একবার চোখ চালিয়ে নিতে হবে এই লাস্ট মুহূর্তে। এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। নেক্সট, টোয়েন্টি-7। তো বোর মডেল থেকেও কোশ্চেন থাকবে। বোরের তত্ত্ব যেটা ছিল, বোরের ব্যাসার্ধ আর সমানুপাতিক এন স্কয়ার, প্রথম কক্ষের ব্যাসার্ধ তো সকলেই জানে, সেটা দেখে রাখবে, আর ইকুয়াল টু 0.53 আর্মস্ট্রং, সেগুলো। আর ওই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সংক্রান্ত যে প্রশ্নগুলো থাকে, এল সমান এন ইন্টু h/2 পাই, তাহলে এনার্জি থেকে আগে এন এর ভ্যালু বের করতে হবে, সেখান থেকে অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে এই সূত্র দিয়ে। আমি বেশ কয়েকটা প্রবলেম ওই প্রিভিয়াস ক্লাসগুলোতে এই ধরনের প্রবলেম সলিউশন দেখিয়েছি, এখান থেকে প্রবলেম আসার সম্ভাবনা খুব প্রবল, অতএব এটা ভালো করে প্র্যাকটিস রাখবে। 28, হাফ লাইফ থেকে রেডিও অ্যাক্টিভিটি, অর্ধায়ু থেকে প্রবলেম, অর্ধায়ু বা অর্ধজীবনকাল, সেখান থেকে প্রবলেম থাকবে, অর্ধায়ু থেকে প্রবলেম। তো কীরকম প্রবলেম, এবং এখানে শর্টকাট যে মেথড সেটা লাগালে সুবিধা হয়, n/n0 হাফ t/t½ এই সূত্রটা লাগালে যে প্রবলেমগুলোর এই যে অর্ধায়ু আর সময়টা, এটা পূর্ণ সংখ্যার সরল গণিতক আকারে থাকবে, সেক্ষেত্রে এই সূত্রটা লাগিয়ে দিলে ঝটপট অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। আর না হলে মূল সূত্র n=n0 e⁻⁻λt, সেই সূত্র দিয়ে করে আসতে হবে। তো ওখানে যেহেতু ইর ব্যাপার আছে, অর্থাৎ লগ ভগ আসবে, ওখানে একটু জটিলতা বাড়বে, তবে যেখানে সহজ সরল হবে এই সূত্রটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। এটা না হলে বাধ্য ওটা লাগাতে হয়, তবে পরীক্ষার খাতাতে সাধারণত এটা থেকে প্রবলেম সলিউশন থাকে না, মানে সরাসরি যেটা ওটা দিয়ে করতে হয়, এইটা দিয়ে যাতে হয়ে যায় সেরকম প্রবলেমগুলোই থাকে দেখেছি। তো এইটা ভালো করে দেখে রাখতে হবে। অর্ধায়ুর প্রবলেম সকলেই এগুলো করেছে, এগুলো কেমিস্ট্রি ফিজিক্সের কমন জিনিস আছে, এটা দিয়ে প্রবলেম অবশ্যই থাকবে, মাস্ট। এখান থেকে কোশ্চেন থাকবে। আচ্ছা, এরপরে আসছি ইলেকট্রনিক্সের ব্যাপারটায়। ইলেকট্রনিক্সে এবারে ওই ডায়োড যেটা অর্ধপরিবাহী ডায়োড, অর্ধ তরঙ্গ একমুখী কারক আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক। অর্ধ তরঙ্গ আর পূর্ণ তরঙ্গ একমুখী কারক, আমি পুরো সেন্টেন্সটা লিখছি না, পূর্ণ তরঙ্গ একমুখী কারক, এই দুটো বিষয় আছে। তো এখানে ইনপুটে যদি অর্ধ তরঙ্গের ক্ষেত্রে ইনপুটে ধরো 50 হার্টজ আমরা দিলাম, ভারতবর্ষে যেহেতু 50 হার্টজ লাইন ব্যবহার করা হয়, তাহলে আউটপুটের ফ্রিকোয়েন্সি কত হবে? আউটপুট 50 হার্টজই হবে। কিন্তু পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে এটা 50 হার্টজ দিলে এর আউটপুট কিন্তু 100 হার্টজ হয়ে যাবে, ডবল হয়ে যাবে, কারণ ওর যে এগুলো ছিল অর্ধ তরঙ্গের ক্ষেত্রে এরকম ছিল, গ্যাপ দিয়ে দিয়েছিল, আর পূর্ণ তরঙ্গের ক্ষেত্রে এরকম ছিল, সবগুলো গ্যাপে ছিল। তাহলে
ডবল হয়ে যাচ্ছে এই কারণে। তবে বলে এই শর্টে এগুলো কিছু বোঝা যাচ্ছে না, এগুলো টেক্সট বইতে একবার দরকার হলে দেখে নেবে, কারণ এখানে না হলে এগুলো বলতে গেলে তো পুরো ক্লাস লেগে যাবে। তাহলে এখানে শুধু এটা মনে রাখবে এমসিকিউ আকারে, যে অর্ধতরঙ্গ একমুখী কারকের ইনপুটে যদি 50 হার্জ দেয় আউটপুট 50 হার্জ হবে, পূর্ণতরঙ্গ একমুখী কারকের ইনপুটে যা দেবে আউটপুটে ডবল হবে। এটাই মনে রাখলে সুবিধা। এছাড়া এর যে লজিকগুলো, সার্কিট ডায়াগ্রাম এবং কিভাবে কাজ করছে একবার জাস্ট রিডিং পড়ে নেবে, বিষয়গুলো মনে থাকবে আশা করছি। এগুলো কোনো জটিল কোনো প্রশ্ন থাকবে না, সেখানে বর্ণনাও করতে দেবে না কিছু না, যে কোনটার সার্কিট কীরকম দেখতে, কি পূর্ণতরঙ্গ একমুখী কারকের আউটপুটের ওয়েব ফর্মটা কীরকম দেখতে, এরকম এই ধরনের ছোটোখাটো কোশ্চেন তো থাকবে ওখানে। তাহলে কোশ্চেন এমন কিছু কঠিন মনে হবে না। আচ্ছা, এখান থেকে আর কি আছে, জেনার ডায়োড আছে। এই ডায়োড অর্ধতরঙ্গ পূর্ণতরঙ্গ একমুখী কারক, এটা ভালো করে দেখতে হবে। আর জেনার ডায়োড আছে, জেনার ডায়োড মূলত ভোল্টেজ রেগুলেশনে কাজ করে বা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। ওটা বিপরীত ব্যাসে কাজ করে, বিপরীত ব্যাসে লাগাতে হয়, ব্রেকডাউন রিজিয়নে কাজ করে। অর্থাৎ জেনার ডায়োডের যে বৈশিষ্ট্য, কিভাবে কাজে লাগানো হয়, এইগুলো কি কাজ করে, এইগুলো জাস্ট এমসিকিউ আকারে থাকবে। অতএব সেটা ওইখান থেকে টেক্সট বই থেকে একবার পড়ে নিতে হবে। আমি বলে দিলাম জেনার ডায়োড ওগুলো কী হয়, বিপরীত ব্যাসে লাগাতে হয়। তাহলে ব্রেকডাউন রিজিয়ন বা ওটাকে কি বাংলায় ভেঙে পড়া অঞ্চলে এই ধরনের টার্ম ব্যবহার করা হয়, ওই অঞ্চলে কাজ করে। এটা ভোল্টেজ নিয়ন্ত্রক হিসাবে কাজ করে। তো এই কথাগুলো অ্যাটলিস্ট মনে রাখতে হয়। এবারে ওইটা টেক্সট বই থেকে একবার পড়ে নিতে বলছি। লাস্ট যেটা বলছি, তাহলে এটাও মাস্ট, এখান থেকে কোশ্চেন অবশ্যই থাকবে। ওই অর্ধতরঙ্গ একমুখী কারক, পূর্ণতরঙ্গ একমুখী কারক আর জেনার ডায়োড, এটা হচ্ছে অর্ডিনারি ডায়োডের দুটো কাজ বললাম। আর এখানে অর্ধতরঙ্গের ক্ষেত্রে একটা ডায়োড ব্যবহার করা হয়, এটাই দুটো অথবা চারটা ডায়োড ব্যবহার করে এই কাজটা করা হয় পূর্ণতরঙ্গ একমুখী কারক। আর জেনার ডায়োড তো আলাদা, জেনার ডায়োড জেনার ডায়োড আলাদা, সেটা তার ভোল্টেজ রেগুলেশনের কাজ করে জেনার ডায়োড। তাহলে ডায়োড থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি মনে হচ্ছে, অবশ্যই থাকবে যে কোনোভাবে ঘুরে ফিরে। অতএব এই ডায়োড সংক্রান্ত বিষয়গুলো অবশ্যই দেখতে হবে। 30 কি আছে, মডিউলেশন ডিমডিউলেশন, মডিউলেশন মডিউলেশন আর একটা আছে ডিমডিউলেশন। তাহলে কোনো তথ্য তরঙ্গকে বেশি দূর পর্যন্ত সম্প্রচার করা যায় না, কারণ এর এর কম্পাঙ্ক অনেক সময় কম থাকে। তো এই কারণে অনেক সময় একটা বাহক তরঙ্গ ঠিক করা হয় যেটা হাই ফ্রিকোয়েন্সির হয়তো থাকে। তো বাহক তরঙ্গের উপর তথ্য তরঙ্গকে আরোপিত করে অনেক দূরে সঞ্চালন করা যায়। যেমনভাবে আমরা হেঁটে বেশি দূর যেতে পারি না, বলেছি ওটা আগেও কোনো একটা ক্লাসে বলেছি, যে আমাদের কি করতে হয়, তখন গাড়িতে চেপে বসতে হয়, গাড়িটা আমাদের ওই গন্তব্যস্থলে নিয়ে যায়, তারপরে আমরা কিন্তু গাড়ি থেকে নেমে আবার আমাদের জায়গাতে চলে যাই, প্রয়োজন মতো যে জায়গাতে যাওয়ার দরকার সেখানে চলে যাই। অর্থাৎ তাহলে এখানে মডুলেশনের ক্ষেত্রে একই রকম, কোনো তথ্য তরঙ্গ বেশি দূর যেতে পারে না বলে সেটা বাহক তরঙ্গের উপর চাপিয়ে দেওয়া হয়। এবারে আবার গন্তব্যস্থলে পৌঁছানোর পর ওই তথ্য তরঙ্গকে বাহক তরঙ্গ থেকে আলাদা করে নেওয়া হয়। তাহলে প্রথমে যেটা করা হয়, বাহক তরঙ্গের উপর তথ্য তরঙ্গ আরোপিত করা হয়, সেটাকে আমরা মডুলেশন বলি। আর লাস্টে যেটা করা হয়, ওই বাহক তরঙ্গকে তথ্য তরঙ্গ থেকে আলাদা করা হয়, সেটাকে ডিমডুলেশন বলা হয়। তো এই যে মডুলেশন করার সময়, অর্থাৎ বাহক তরঙ্গের উপর তথ্য তরঙ্গ আরোপিত করার সময়, এখানে অনেক সময় কি হয়, ওই বাহক তরঙ্গের বিস্তারের পরিবর্তন হতে পারে, আবার কখনো কম্পাঙ্কের পরিবর্তন হতে পারে, কখনো দশার পরিবর্তন হতে পারে। তার উপর নির্ভর করে ওই মডুলেশন 3 রকম হয়, একটা হচ্ছে অ্যামপ্লিচিউড মডুলেশন, একটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর একটা হচ্ছে ফেজ মডুলেশন। অ্যামপ্লিচিউড মানে দশার পরিবর্তন হলে অ্যামপ্লিচিউড মডুলেশন, আর কম্পাঙ্কের পরিবর্তন হলে ফ্রিকোয়েন্সি মডুলেশন, আর দশার পরিবর্তন হলে ফেজ মডুলেশন। তো এরকম 3টা মডুলেশন আছে। আর ডিমডুলেশন তো মডুলেশনের বিপরীত প্রক্রিয়া। তাহলে এই জায়গাগুলো একবার বই থেকে দেখে নিতে হবে, এই প্রাইমারি জায়গাগুলো, কোনো বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা কিছু দরকার নেই। তাহলে আমরা
বিষয়গুলো তাহলে যেগুলো জানলাম দেখো এখান থেকেও মাস্ট কোশ্চেন। তাহলে আজকে যে আলোচনাগুলো করছি সবগুলো মাস্ট বলিনি, কিন্তু বেশ কিছু কোশ্চেন বলেছি যে মাস্ট আসবে, ওখান থেকে কোশ্চেন থাকবে। এবারে ওই কোশ্চেনটা থাকবে এ কথাও বলছি না, তবে ওই ধরনের কোশ্চেন ওই ধারণা ভিত্তিতে তোমরা করতে পারবে। আর একবার দেখে নাও। তাহলে প্রথমে আছে ভেক্টর। তাহলে ভেক্টরের কোশ্চেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে মাস্ট থাকবে, এখান থেকে মাস্ট কোশ্চেন থাকবে একটা। তাহলে একটা এটা গ্র্যাভিটেশন থেকে যে কোশ্চেন সেখান থেকেও একটা অবশ্যই থাকবে, এখান থেকেও মাস্ট কোশ্চেন থাকবে দুটো। তারপর এখানে 3 নম্বর এই জুরিনের সূত্র বা এই পৃষ্ঠটান সংক্রান্ত যে বিষয়গুলো ছিল এই সংক্রান্তের বিষয়ে এখান থেকেও কোশ্চেন থাকবে 3। এটা সান্দ্রতা থেকে দিয়েছি, এটাও ইম্পর্টেন্ট বলেছি, তাহলে এই সূত্রও দেখে রাখতে হবে। 4 গেল এটা। 5 নম্বর এটা ইম্পর্টেন্ট অতটা বলিনি, গতবারে কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল, তা দেখতে বলেছি। 6 নম্বরটা এটা স্থিতিস্থাপকতা থেকে দেওয়া আছে, তা এটাও দেখতে বলছি ভ্যালুগুলো। আচ্ছা, রুদ্ধতাপ সমষ্ণ প্রক্রিয়া থেকে এটাও দেখতে বলেছি, ওদের নতির তুলনা করতে বলেছি। আর 8-এ থার্মাল রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট বলিনি, দেখতে বলেছি। 9-এরটা এখানে রেডিয়েশন থেকেও এই ধরনের রিলেশনগুলো দেখে রাখা দরকার। আচ্ছা, 10 নম্বর যেটা দিয়েছি তাহলে এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে বলেছি, সেটা হচ্ছে কার্নো ইঞ্জিনের এফিসিয়েন্সি থেকে, এটা মাস্ট কোশ্চেন থাকবেই। তাহলে এই থিওরিটা ভালো করে দেখতে হবে। তাহলে দর্পণের ব্যবহারগুলো ভালো করে দেখে রাখতে হবে। আর এটা সংকট কোণের সঙ্গে মাধ্যমের উপাদানের পরম প্রতিসরাঙ্ক সম্পর্ক, এটাও খুব ইম্পর্টেন্ট বলেছি। আর উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠন, এটাও বেশ গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, এটাও উত্তল লেন্স দ্বারা সৎবিম্ব গঠন। আর যেটা থেকে কোশ্চেন থাকবে ফ্রেনেল এবং ফ্রনহোফার টাইপ অপবর্তনের মধ্যে পার্থক্য, এটা দেখতে বলেছি। এটা স্থলদোলকের দোলনকাল, এটা খুব ইম্পর্টেন্ট বলিনি। আর এটা আছে এই প্রগামী তরঙ্গের সমীকরণটাও দেখতে বলেছি। এখান থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে কোশ্চেন থাকে, তার মধ্যে বেশি কোশ্চেন থাকে এই ফেজ ভেলোসিটি, গ্রুপ ভেলোসিটি বা তরঙ্গ বেগ, ওই কণা বেগের মধ্যে সম্পর্ক থেকে। আচ্ছা, 17-এর এটা কিছু লিখিনি, ওটা ইকো থেকে ছিল। তাহলে ইকো থেকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে, বা যেটাকে আমরা শব্দের প্রতিফলন বলে থাকি। শব্দের তীব্রতাও ইম্পর্টেন্ট বলেছি, এটা দেখতে বলেছি। আচ্ছা, এই যে চুম্বক থেকে, এখান থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, এটাও বলেছি। অতএব চুম্বকের এই ধারণাগুলো একবার বই থেকে আরও প্র্যাকটিস করে নেওয়া উচিত, এখান থেকে মেনলি ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে। তারপরে ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি বলেছি, ইলেকট্রিক্যাল ইন্টেন্সিটি কোন ক্ষেত্রে কি হয়, ডাইপোলকে রাখলে কি হয়, এগুলো দেখতে বললাম। আর কিরচফস লটাও তো কোনটা কোন সংরক্ষণ সূত্র কি ব্যাপার সেটা দেখতে বলেছি। আর রোধের থেকে একটা প্রবলেম তো অবশ্যই থাকবে, এটাও বললাম। তাহলে যে জায়গাগুলো নেক্সট বলেছি, বোর্ড অফ ট্রেড ইউনিট দেখতে, এটা ইম্পর্টেন্ট বলিনি, কিন্তু এসির ক্ষেত্রে এটা হচ্ছে শীর্ষ মান, আরএমএস মান, এই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কোশ্চেন থাকবে। ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্রে ধারণার দিক থেকে কোনো কোশ্চেন থাকার সম্ভাবনা খুব প্রবল। আর আলোক তড়িৎ ক্রিয়া থেকে অবশ্যই কোশ্চেন থাকবে ঘুরিয়ে ফিরিয়ে, যেটা হাইলাইটেড পয়েন্টগুলো দেখতে হবে। আর কি আছে, বোর তত্ত্ব থেকে অবশ্যই কোশ্চেন থাকবে, এনার্জি ক্যালকুলেশন, রেডিয়াস ক্যালকুলেশন, অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো। এনার্জি ক্যালকুলেশন আমাদের সিলেবাসে অতটা হাইলাইট করা নেই, তবুও এনার্জি ওই যে 13.6/n², ওই যে ফর্মুলা আছে ওইটা দিয়ে ক্যালকুলেট করে নিতে হয়, ওই নাম্বার কোন কক্ষে ইলেকট্রনটি আছে, এনের ভ্যালু ক্যালকুলেট করে তখন অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায় সহজে। অবশ্যই এনার্জি ক্যালকুলেশনটাও দেখে রাখবে। EN = -13.6/n², মানে এনের ভ্যালুটা বের করতে কাজে লাগে। EN এর ভ্যালু দেওয়া থাকবে, এন এর ভ্যালুটা বের করে নেবে, সেই এন এর ভ্যালু এখানে
বসিয়ে দিলে অ্যাঙ্গুলার মোমেন্টাম পাওয়া যায়। তারপরে আছে অর্ধায়ু থেকে তো অবশ্যই কোশ্চেন থাকবে বলেছি। আর অর্ধায়ুর এই সূত্রটা তো মেনলি কাজে লাগানো হয়। আর এখানে অর্ধতরঙ্গ একমুখীকারক, পূর্ণতরঙ্গ একমুখীকারক হিসাবে ডায়োডের ব্যবহার এবং জেনার ডায়োডের ব্যবহার, এগুলো ভালো করে দেখতে বলছি। এখান থেকে একটা কোশ্চেন থাকবে। আর মডিউলেশন, ডিমডিউলেশন, এগুলো থেকেও কোশ্চেন থাকবে, আমরা ধরতে পারি। তাহলে এখানে প্রায় 8টা 9টা 10টা 11 12 13 14 15 16, প্রায় 16-17টি কোশ্চেন অবশ্যই এখান থেকে থাকবে। মানে আমি জায়গাগুলো যেগুলো উল্লেখ করলাম সেগুলো থাকবে, আমরা ধরে নিতে পারি। বাকিগুলো কম ইম্পর্ট্যান্ট হলেও সেখান থেকে কোশ্চেন থাকতে পারে। অতএব তোমরা সেভাবেই জায়গাগুলো আরেকবার, ওগুলো সবই পড়া আছে আমি জানি, কিন্তু তবুও আরেকবার এই সপ্তাহের মধ্যে কোনো একদিন বসলে, এগুলো আমি তো কয়েকটা জায়গা বললাম, এগুলো একদিন বসলেই পুরোটাই দেখা হয়ে যাবে। তাহলে এগুলোই দেখবে। এছাড়া আরেকটা কথা বলে দিই যে অনেকে ভাবছে সহজ কোশ্চেন, আমি হয়তো কোনো কোনো ক্লাসে আলোচনার সময় বেশ কিছু কোশ্চেন করিয়েছি যেগুলো আপাত দৃষ্টিতে সহজ মনে হয়েছে। অনেকে কমেন্টও করেছিলেন যে এত সহজ কোশ্চেন কি থাকবে। নিশ্চয়ই এখন কিছুটা বুঝতে পারছো, আর পরীক্ষার হলে গিয়েও বুঝতে পারবে যে সহজ কোশ্চেন সেটা পরীক্ষার হলে সহজ হবে কিনা। কারণ সব জিনিস যখন একসঙ্গে মাথায় ওগুলো চেপে যাবে তখন কিন্তু ওই বিষয়টা অত সহজ লাগবে না। যেই মুহূর্তে শিখছি সেই মুহূর্তে খুব সহজ মনে হয়, কিন্তু সব বিষয় একসঙ্গে মাথায় নিয়ে পরীক্ষার হলে গেলে তখন কিন্তু বিষয়টা অত সহজ থাকে না। এর জন্য সহজ বলে কিছু নয়, সব কোশ্চেনই সমান গুরুত্ব সহকারে দেখবে। এবং প্রয়োজন হলে যদি দেখা সম্ভব হয়, এখন নতুন কোশ্চেনের দিকে না তাকিয়ে পুরনো যা শিখেছ তথ্য এবং কোশ্চেন, সেগুলোর উপরে একবার দৃষ্টি নিক্ষেপ করা উচিত। আর একটা ব্যাপার যেটা থাকে, অনেকে এমনও কমেন্ট করেছে যে স্যার এটা তো সিলেবাসে নেই, কিন্তু রিলেটেড বিষয়, এখন সেটা হুবহু এসএসসি সিলেবাসে উল্লেখ করেনি, কিন্তু ওরকম কোশ্চেন আগে মাদ্রাসার পরীক্ষা হোক বা অন্যান্য পরীক্ষাতে অনেকবার দিয়েছে। তো ওটা নিয়ে এরকমভাবে কোশ্চেন বাছারও কোনো দরকার নেই, যা করেছো এখন সবগুলোই দেখে নাও, নতুন করে নাই বা দেখলে। কিন্তু যেগুলো করা আছে সেগুলো কোনো অংশে আর বাদ দেওয়ার দরকার নেই, আর ছাড়ার দরকার নেই, এভাবে চিন্তা করার দরকার নেই। সহজ কোশ্চেন, সিলেবাস বহির্ভূত কোশ্চেন, এরকম কিছু ভাবার দরকার নেই। এখানে কমেন্ট করার জায়গা থাকে, হয়তো আমি কিছু বললাম সেখানে বললে যে স্যার এটা সিলেবাসে নেই, কিন্তু পরীক্ষার হলে থাকলে সেখানে আর কমেন্ট বক্স থাকবে না, সেখানে কাউকে কিছু বলার থাকবে না। আর ওই রিলেটেড কোশ্চেন, এই চ্যাপ্টারে কোশ্চেন করতে গিয়ে রোটেশনাল মোশনের কোনো কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে, তো রোটেশন ব্যাপারটা এখানে আনতে হবে, তো যার কারণে দিয়েছে। এটা তো এই চ্যাপ্টারের কোশ্চেন হিসাবে তখন ধরে নেবে যে চ্যাপ্টারে দিয়েছে। তো সেই জন্য বলছি ওগুলো এরকম বাছার কোনো দরকার নেই। আর লাস্ট মাত্র মুহূর্তই বাকি, তো এই সময় একটু মাথাটা ঠান্ডা যে যতটা রাখতে পারবে তার পরীক্ষা তত ভালো হবে। আর মাথা গরম করে আগের দিন রাত্রে না ঘুমিয়ে পরীক্ষা দিতে গেলে ওখানে আর কোনো কিছু মনে আসতে চাইবে না, এটাই সমস্যা হয় পরীক্ষার্থীদের। অতএব চেষ্টা করবে মাথাটা যে যত ঠান্ডা রাখতে পারবে সেটাই চেষ্টা করা উচিত, তার পরীক্ষা তত ভালো হবে। এবং টেনশন ফ্রি অবস্থায় গেলে, যদিও সকলে এটা বলে দিই হয়তো বাস্তবে সম্ভব হয় না, তবুও চেষ্টা করবে যতটা সম্ভব কম টেনশনে যাওয়া যায় ততই ভালো। সকলের জীবন যুদ্ধে জয়লাভ করুক এই কামনা করে আজকে শেষ করছি।